সবাইকে নমস্কার। আমি সুরজ দাস, সমাজকর্মী। মূলত শিশুদের সুরক্ষা নিয়ে আমি কাজ করে থাকি। তো আজকে আমি ভয়েসের ফেসবুক লাইভ পেজে আসতে পেরে আমি আন্তরিকভাবে ভীষণ খুশি। আমি আয়োজক সংস্থা ভয়েসের প্রতিটি সদস্যকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং শুভকামনা জানাই। আজকে একটি বিশেষ দিন, 14ই নভেম্বর। আমরা জানি 14ই নভেম্বর ভারতবর্ষে শিশু দিবস হিসেবে পালিত হয়ে থাকে। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী মাননীয় জওহরলাল নেহেরুর জন্মদিনে এই অনুষ্ঠানটি আমরা পালন করি 1964 সাল থেকে। 1964 সালে ভারতবর্ষে শুরু হয় শিশু দিবস পালন করা, যা আজও হয়ে চলেছে। তো আজকে এই দীপাবলির শুভ সন্ধ্যায় সবাইকে আরেকবার শুভ দীপাবলির আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে ভয়েসের ফেসবুক পেজ লাইভের যে আজকের আমার শিরোনাম, সামাজিক বৈষম্য, শিশুর মনস্তাত্ত্বিক বিকাশ ও শিশুর অধিকার, এই টপিকের উপরে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব। আজকে এই শ্যামা পূজার রাত্রি বেলা রাত 8টার ফেসবুক লাইভে আসতে পেরে আমি ভীষণ খুশি। সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের মূল আলোচ্য বিষয়, সেটি তো শিশু দিবস। কেন শিশু দিবস? কেন? মূলত যে অ্যাওয়ারনেস অফ রাইটস, কেয়ার অ্যান্ড এডুকেশন অফ চিলড্রেন, এটা মূল বেসিক একটা জায়গা। কেননা শিশুরাই জাতির ভবিষ্যৎ। আমরা যদি এই কথাটা বিশ্বাস করি যে শিশুরাই জাতির ভবিষ্যৎ, তাহলে এই ভবিষ্যৎটাকে মজবুত করতে গেলে শিশুদের সুরক্ষা এবং শিশুদের দিকে আমাদের তাকাতেই হবে। এবং শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশ এবং শিশুর অধিকার যদি আমরা সুরক্ষিত না করি, তাহলে কোনোভাবে আমাদের আগামী ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ প্রজন্ম ঠিক হতে পারে না। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের দুটো ছোট ছোট ছড়ার কিছু অংশ আপনাদের একটু শোনাতে চাই, তাহলে কিছুটা অংশ বুঝতে পারবো। শিশুর মনস্তাত্ত্বিক বিকাশের অনেকটা জায়গা জুড়ে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছেন। আমরা ছোটবেলায় প্রচুর তার কবিতা পড়েছি, আমরা সবাই জানি। তো আমি একটা ছোট্ট কবিতার একটা অংশ পড়ি, আপনারা পড়লেই বুঝতে পারবেন যে আপনাদের সকলেরই জানা কবিতা, প্রশ্ন কবিতাটির নাম। তো সেখানে একটি ছোট্ট শিশু তার মায়ের কাছে প্রশ্ন করছেন, মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়ছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই, একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নেই। শিশুর মনস্তাত্ত্বিক যে জায়গাটি আমরা প্রায়শই, আমরা যারা অভিভাবক, আমরা যারা অ্যাডাল্ট, তারা আমরা এড়িয়ে চলি বা সেই জায়গার অতটা গুরুত্ব দিতে চাই না বা গুরুত্ব দিই না। তো এই সুন্দর কবিতাটাই, প্রশ্ন কবিতাটাই, যে বাচ্চাটা যে আবেদন রাখছে তার মায়ের কাছে, তার মা এখানে বন্ধু, তার মা এখানে অভিভাবক, তার মা এখানে খেলার সাথী, তাকে প্রশ্ন করছে যে আমাকে একবার ছুটি দাও। তো শিশুর বিকাশের জন্য শিশুকে যদি তার সেই স্প্যানটা আমরা না দিতে পারি, তাহলে শিশু কখনোই সত্যিকারের একজন মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না। আবার দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুর আরেকটি কবিতার আমি দুটো লাইন পড়ি, লুকোচুরি কবিতা। লুকোচুরি কবিতায় আমরা একটা জায়গায় পাচ্ছি, আমি যদি দুষ্টুমি করে চাপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা, মাগো
ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি, তবে তুমি আমার কাছে হারো, তখন কি মা চিনতে আমায় পারো? এই যে বাচ্চার যে মনের আকুতি, তার ভিতরের যে প্রশ্নগুলো, সেগুলো কিভাবে দেখুন আমাদের মনস্তাত্ত্বিক জায়গাগুলোকে নাড়িয়ে দেয়। রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাগুলো পড়লেই বোঝা যায় যে শিশুর মনস্তাত্ত্বিক বিকাশের জায়গাগুলো কিভাবে আমাদেরকে হাত দিতে হবে, কোন জায়গায় আমাদের পৌঁছানো প্রয়োজন। আসলে 14ই নভেম্বর এই দিনটাকে বেছে নেওয়ার পেছনে আমরা জানি সকলেই যে চাচা নেহেরু ছিলেন শিশুদের ভীষণ ভীষণ কাছের একটা মানুষ। শিশুদেরকে তিনি অত্যন্ত স্নেহ করতেন, ভীষণ ভালোবাসতেন, এবং তিনি শিশুদের ছাড়া কিছুই মানে অন্য কিছু ভাবনার মধ্যে তার আসতই না। তিনি সারাক্ষণ শিশুদের জন্য নানান কিছু কাজ করেছেন। মূলত সারা পৃথিবী জুড়ে 20শে নভেম্বর শিশু দিবস পালিত হয়ে থাকে, কিন্তু ভারতবর্ষে আমরা 1964 সালের পর থেকে বা সেই সাল থেকেই এই শিশু দিবস পালন করছি। মূলত বেসিক যে জায়গাটা, যে অ্যাওয়ারনেস অফ রাইটস, চাইল্ড রাইটস, কেয়ার অ্যান্ড এডুকেশন অফ চিলড্রেন, এই জায়গাটিকে জোর দেবার জন্যই কিন্তু আমাদের এই শিশু দিবসের আয়োজন। এবং আপনারা জানবেন যে শিশু দিবসের এই পুরো সপ্তাহ জুড়ে, এই 14 নভেম্বর থেকে 20শে নভেম্বর পর্যন্ত আমরা যারা এই শিশুদের নিয়ে কাজকর্ম করি সারা ভারতবর্ষে, তারা আমরা প্রত্যেকেই এই পুরো এক সপ্তাহ জুড়ে চিলড্রেন্স উইক আমরা পালন করে থাকি। তো এবার শিশুদের জন্য চিন্তাভাবনা কেন আমরা শিশুদের নিয়েই এত কথা বলছি? হোয়াই ডু চিলড্রেন নিড স্পেশাল অ্যাটেনশন? এটা খুব ভাইটাল প্রশ্ন। হোয়াই ডু চিলড্রেন নিড স্পেশাল অ্যাটেনশন? উত্তরটা খুব সহজ, যে চিলড্রেন আর মোস্ট ভার্নারেবল আদার দেন অ্যাডাল্টস অ্যান্ড আদার্স। তাহলে এই ভার্নারেবল সেক্টরে যে বাচ্চারা রয়েছে তাদেরকে সুরক্ষিত করতে, তাদের যত্ন করতে, প্রোটেকশন দিতে আমার কিন্তু তাদের প্রতি স্পেশাল অ্যাটেনশন দিতেই হবে, নতুবা শিশু সুরক্ষাকে আমরা সুসংগঠিত করতে পারবো না। তো শিশুদের সুরক্ষার জন্য আমাদের স্পেশাল অ্যাটেনশন দিতেই হবে। তো আমি এই অ্যাটেনশনের জায়গায় যাবার আগে আমি কয়েকটা জায়গায় আমি একটু ছোট ছোট করে ছুঁয়ে যেতে চাই। সেটা হচ্ছে যে এই শিশুর বিকাশ, তার মনস্তাত্ত্বিক বিকাশের ক্ষেত্রে আমাদের করণীয়গুলো কি হতে পারে। যেমন ধরুন যে একটা শিশু তার জন্মগ্রহণের পর 8 বছর বয়স পর্যন্ত, বিশেষ করে তার প্রথম 3 বছর, এই প্রথম 3 বছর শিশুর ক্ষেত্রে একটা ভাইটাল সময়। শিশুরা যে যত্ন ও ভালোবাসা পায় তা অত্যন্ত জরুরি এবং তাদের সারা জীবনের উপর প্রভাব ফেলে। সুতরাং এই প্রথম 3 বছর এবং একটু বড় করে বললে 8টা বছর আমাদের কিন্তু তার বিকাশের জন্য আমাদের অভিভাবক, পিতা মাতা, পরিবার, যারা আমরা একটা সোসাইটিতে বসবাস করি, প্রত্যেকে সেই জায়গাটা করে দিতে হবে। 2 নাম্বার, যে বাচ্চারা জন্ম মুহূর্ত থেকে আমরা জানি যে খুব তাড়াতাড়ি শিখতে থাকে এবং বাচ্চারা এই সময়টা খুব তাড়াতাড়ি বাড়তে শুরু করে। তারা এই সময়টা ভালোবাসা শেখে, তারা দেখাশোনা, তার যত্ন দরকার, তার ভালো পুষ্টিকর খাবার প্রয়োজন। তো এই বিষয়গুলোর উপরও কিন্তু আমাদের নজর দিতে হবে, দেওয়া দরকার। 3 নম্বর পয়েন্ট, যে শিশুদেরকে খেলতে দেওয়া। তাদের প্রত্যেকটা শিশুর মনস্তাত্ত্বিক বিষয়গুলো একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, তাদেরকে উৎসাহ দান করা, ওদেরকে শিখতে দেওয়ার জন্য তার স্প্যানটা একটু বড় করে দেওয়া, সামাজিকতা, আবেগ প্রবণতা, তার শারীরিক, মানসিক এবং বুদ্ধিবৃত্তিগত যে অংশটা, সেগুলো বিকশিত করবার জন্য আমাদের সুযোগ করে দিতে হবে।
আপনারা দেখবেন যে প্রত্যেকটা শিশুই কিন্তু ভীষণ তার যে নিকটজন যারা, তার বাবা মা, ঠাকুমা, ঠাকুরদা বা কাকা, তাদেরকে দেখবেন যে তাদের ব্যবহারগুলোকে নকল করার চেষ্টা করে, নকল করার প্রবণতা। অর্থাৎ এই শৈশবেই শিশুর কিন্তু এই নকল করার প্রবণতা থেকে কিন্তু ধীরে ধীরে তার চরিত্রের কিছু কিছু বৈশিষ্ট্য তৈরি হয়ে যাচ্ছে। তো সুতরাং আমাদের শিশুকে ঘিরে যারা আমরা থাকি, আমাদের অভিভাবকগণ, তাদেরকে কিন্তু খুব সতর্কভাবে, সুন্দরভাবে শিশুকে বিকশিত হবার জন্য এই জায়গাটা তৈরি করে দিতে হবে। সব পিতামাতার এবং যত্নদানকারীদের শিশুর বেড়ে ওঠা এবং বিকাশের সঙ্গে সম্পর্কে বিপদ সংকেত যেগুলো থাকে, এই বিপদ সংকেতগুলোও কিন্তু আমাদের খুব ভালো করে বুঝতে হবে। কারণ আমাদের এই বাচ্চাদের ক্ষেত্রে প্রচুর বিপদ সংকেত থাকে, আমি সেই জায়গাটা পরে আসবো। তো আমি শিশুর মানসিক বিকাশের কয়েকটা জায়গায় একটু ছোট ছোট করে কথা বলতে চাই। যে মূলত শিশুর মানসিক বিকাশের 5টি উপায় রয়েছে। সেগুলো কি কি? একটা হচ্ছে সুস্থ পারিপার্শ্বিক পরিবেশ। একটি শিশুর যদি তার পারিপার্শ্বিক পরিবেশটা সুস্থ না হয়, তাহলে কিন্তু সেটা বড় বিপদের। 2 নাম্বার, সৃজনশীল খেলনা। দেখবেন আমরা বাচ্চাদের, প্রত্যেকটা অভিভাবকই দেখবেন, বা আমরা প্রত্যেকেই বাচ্চাদের জন্য প্রচুর খেলনা দিই, তাদেরকে তার বিভিন্ন বয়সে ধাপে 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 নানান ধরনের খেলনা দিই। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে বাচ্চাদের সেই খেলনাগুলো আমরা দেব যেগুলো সৃজনশীল খেলনা হবে। অর্থাৎ শিশুর মধ্যে একটা আবিষ্কারধর্মী ক্রিয়া করবে, তার নাটকীয়তা, সৃজনশীলতা, মননশীলতার বিষয়গুলো তৈরি হবে। তো সেই জায়গাটায় মানসিক বিকাশের জন্য এই সৃজনশীল খেলনাতে জোর দেওয়া দরকার। 3 নাম্বার পয়েন্ট, ছবি আঁকা। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে এটা আমার কথা নয়, এটা যারা শিশুর মনস্তাত্ত্বিক বিকাশ নিয়ে কাজ করেন, বিভিন্ন গবেষকগণ, ডাক্তার থেকে শুরু করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যারা চিন্তাবিদ, তারা দেখেছেন যে সমস্ত শিশুরা শৈশবে ছবি আঁকার সুযোগ পায়, ছবি আঁকে, তারা কিন্তু অত্যন্ত মেধাবী এবং বুদ্ধিমান হয়। তো সুতরাং আপনার শিশুর সার্বিক বিকাশের কথা যদি আপনি ভাবেন, তাহলে কিন্তু তাকে এই একটা পয়েন্ট, ছবি আঁকার দিকে তাকে কিভাবে এই জগতের মধ্যে নিয়ে যাওয়া যায় সেটা চেষ্টা করে দেখা দরকার। 4 নম্বর পয়েন্ট, সঙ্গীত চর্চা। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক, যে সুখে দুঃখে সঙ্গীত যেমন আমাদের মনোরঞ্জন করে, তেমনি শৈশব থেকেই শারীরিক ও মানসিক অনেক কাজের উপরও রয়েছে সঙ্গীতের নিবিড় প্রভাব। তাই একটা শিশুকে যদি আমরা ছোট থেকেই সঙ্গীতের আবহের মধ্যে বড় করতে থাকি, তাহলে তার কিন্তু মানসিক স্বাস্থ্যের অনেক উন্নতি হবে। সুতরাং এইটাও খুব ভালো করে একটু নজর রাখা দরকার অভিভাবকদের। আরেকটা পয়েন্ট, সর্বশেষ পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট আমি বলবো, যে বই পড়া। এই বর্তমান এই সময়ে, এই ইন্টারনেটের দুনিয়ায়, ইন্টারনেট, ফেসবুক, গুগল সার্চ, ইউটিউব ইত্যাদি ইত্যাদির ফলে এই মুহূর্তে শিশুদের বই পড়ার অভ্যেসটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো এই জায়গাটায় বই পড়ার অভ্যেস কি করে বাচ্চাদের মধ্যে গ্রো করানো যায়, সেই বিষয়টাতেও কিন্তু খুব মনোসংযোগ দিতে হবে অভিভাবকদের। কারণ বই শিশু মনের সুস্থ ভাবনার বিকাশ ঘটাতে সহায়তা করে। তাহলে সুস্থ মনের বিকাশ যদি আমি ঘটাতে চাই, তাহলে কিন্তু বই পড়তে দিতে হবে। তাহলে দেখুন, শিশুর মানসিক বিকাশের ক্ষেত্রে খুব মোটা করে 5টি পয়েন্ট যদি আমরা মাথায় রাখি, তাহলে কিন্তু একটা শিশুকে তার মানসিক বিকাশের আমি একটা স্তরে উন্নীত করতে পারবো। কি কি বিষয়গুলো, পয়েন্টগুলো আরেকবার আমরা একটু ঝালিয়ে নিই।
এক নম্বর হচ্ছে সুস্থ পারিপার্শ্বিক পরিবেশ, 2 নম্বর কি সৃজনশীল খেলনা, 3 নম্বর পয়েন্ট ছবি আঁকা, 4 নম্বর সঙ্গীত চর্চা, 5 নম্বর হচ্ছে বই পড়া। তো শিশুর মনস্তাত্ত্বিক বিকাশের ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু আমাদের জোর দিতে হবে। হ্যাঁ, এখানে ফেসবুক লাইভে বিজয় সরকার লিখছেন, অত্যন্ত প্রান্তিক ও আদিবাসী এলাকার শিশুদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই বিষয়ে কিছু বলুন। হ্যাঁ, অবশ্যই বিজয়, আমি এই পয়েন্টটাতে আসবো, আমার মাথায় রয়েছে। কারণ আমাদের বিশেষ করে দক্ষিণ দিনাজপুর জেলার একটা বিরাট জনগোষ্ঠী রয়েছে, পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ, আদিবাসী সম্প্রদায়ের মানুষ। হ্যাঁ, তো তাদের নিয়েও প্রচুর কথা বলার রয়েছে, আমি অবশ্যই এই অংশটাতে আসছি। তো আমি আগে শিশুর মনস্তাত্ত্বিক বিকাশের জায়গাটা আগে বলে নিই, তারপরে আমি ওই জায়গাগুলোতে যাব, অবশ্যই যাব। আমি শিশুর মনস্তাত্ত্বিক বিকাশের এই জায়গাটাই আরেকবার আসছি, যে আমরা যদি দেখি খেয়াল করে যে আদিকাল হতেই আমরা মানুষ কিন্তু সামাজিক জীব। এই সমাজ ব্যবস্থার অন্যতম এবং অবিচ্ছেদ্য উপাদান হলো পরিবার। তাহলে এই প্রতিটি পরিবারেই প্রায় সময়ই আমরা দেখে থাকি যে নতুন একটা শিশুর আগমন ঘটে। এটা খুব কমন একটা ফ্যাক্টর, যে প্রতিটা পরিবারেই প্রায় আমরা দেখি নতুন একটা শিশুর আগমন ঘটছে। নির্দিষ্ট একটা সময়ের মাঝে এই শিশুরা অনেকটা মাটির ন্যায় বিরাজমান। যেমন কাদা মাটিকে কুমোরেরা যেমন ইচ্ছে তেমন করে বানায়, বিভিন্ন জিনিসপত্র বানাতে থাকেন, তদুপরি শিশুদের আমরা যেমন খুশি তেমনভাবেই গড়ে তুলতে পারি। তবে এইটা কিন্তু হতে হবে একটা শিশুর বিকাশের জন্য, বয়সটা কিন্তু একদম বেঁধে দেওয়া 12 বছর পর্যন্ত। একটা শিশুর পরিপূর্ণ বিকাশের ক্ষেত্রে, তার মনস্তাত্ত্বিক বিকাশের ক্ষেত্রে তার 12 বছর বয়স পর্যন্ত এই সময়টা কিন্তু মারাত্মকভাবে গুরুত্বপূর্ণ। এই 12 বছর পর্যন্তই আমরা কিন্তু তাকে যেমন খুশি তেমন গড়ে তুলতে পারি। এই যে আমরা যে বলি যে শিশুরা মাটির ডেলা, তাকে যেমন খুশি তৈরি করা যায়, হ্যাঁ ঠিক তাই, সেটা কিন্তু 12 বছর বয়স পর্যন্ত। এই জায়গাটা একটু দেখতে হবে। আসলে আমাদের এই ভারতীয় উপমহাদেশের যে আমাদের পরিবারগুলোর যে পুরুষতান্ত্রিক যে ব্যবস্থাপনা, এই পুরুষতান্ত্রিক ব্যবস্থাপনা থেকেই কিন্তু বৈষম্যের উৎপত্তি। বৈষম্য কিন্তু সেখান থেকে এসছে, যে একটা শিশু তার শৈশবেই দেখছে বাবা মায়ের মধ্যে সম্পর্ক, ছেলে মেয়ের মধ্যে সম্পর্ক, ছেলে মেয়ের মধ্যে পার্থক্য, নারী পুরুষের মধ্যে বৈষম্য, আপন পর ভাবনা, ঊর্ধ্বস্তন অধস্তন, এই বিষয়গুলোর মধ্যে তার ধারণা, সাদা কালোর পার্থক্য নিরূপণ করছে। হ্যাঁ, ভালো মন্দ সম্পর্কে সে বোধগম্যতা তৈরি হচ্ছে একটা বাচ্চার। ধনী গরিবের মধ্যে ব্যবধান, সেটা সে বুঝছে। আরাম আয়েসের ধারণা বুঝছে। খাবার দাবারের বিভিন্ন অভ্যস্ততা তৈরি হচ্ছে, এবং শিল্প সংস্কৃতির পাঠদান সহ নানান ধরনের আচরণ শিশুর এই মানসিকতা অবধারণভাবে গড়ে উঠছে এই সময়টাতে। সুতরাং এই সময়টাতে আমাদের বাবা মায়ের উচিত এই বিষয়গুলো জোর দেওয়া। আচ্ছা, এখানে পলাশ সরকার লিখছেন যে বাবা মায়ের মানসিকতা শিশুর বিকাশে কতটা গুরুত্বপূর্ণ। অবশ্যই এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা শিশু, যেটা আমি বললাম যে 12 বছর বয়স পর্যন্ত তার বিকাশের যে মানসিক বিকাশের যে স্তরটা রয়েছে, সেখানে বাবা মায়ের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু বাবা মা নয়, তার পরিবার, তার পারিপার্শ্বিক পরিবেশ, এই সবটা মিলে তাদের যে মানসিকতা, সেইটাই কিন্তু বাচ্চার মধ্যে প্রকাশিত হয়। সুতরাং ধরুন, যে বাড়িতে বাবা মার মধ্যে সারাক্ষণ অশান্তি লেগে রয়েছে, নানান ধরনের ভায়োলেন্স, ডোমেস্টিক ভায়োলেন্স রয়েছে, সেই পরিবারের বাচ্চাদের কিন্তু পরিপূর্ণ মনস্তাত্ত্বিক যে বিকাশ, সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হয়। শুধু শারীরিকভাবে হয়তো আপনি দেখছেন যে বাচ্চাটা
নীরব সুস্থ রয়েছে, তার কোনো সমস্যা নেই, কিন্তু না, সেটাই কিন্তু সম্পূর্ণ সুস্থতার লক্ষণ নয়। তার মনোজগতের যে বিষয়টা, মানসিক যে, দেখুন, তার বাবা মায়ের মধ্যে যদি নানান সময় যদি নানান নিত্য নৈমিত্তিক ঝামেলা লেগে থাকে সারাক্ষণ, তো বাচ্চাটা কিন্তু একটা মেন্টাল ট্রমার মধ্যে থাকে, তার একটা মানসিক একটা ট্রমা তৈরি হয়। সেটা বাচ্চারা বুঝতে পারে না, ধীরে ধীরে সেই ট্রমা থেকে আস্তে 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 তার মানসিকভাবে সে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। তো এটা একটা বিষয়। আচ্ছা, ধীমান দাস লিখছেন যে এই বর্তমান মহামারীতে শিশু সুরক্ষা বিষয়ে কিছু বলবো। অবশ্যই এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে বর্তমান এই মহামারীর সময়ে আমরা এবছরের মার্চ মাস থেকে শুরু করে এখনো পর্যন্ত সারা পৃথিবী জুড়ে যে করোনা ভাইরাসের আক্রমণের ফলে যে প্যান্ডামিক সিচুয়েশন চলছে, সেখানে আমরা তো দিশেহারা হয়ে পড়েছি অবশ্যই বড়রা, কিন্তু সবচেয়ে বেশি এই মুহূর্তে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা হচ্ছে কিন্তু শিশু। এই করোনা মহামারীর আসপেক্টে দেখুন, সেই মার্চ মাস থেকে আজ পর্যন্ত শিশুরা কিন্তু গৃহবন্দী হয়ে রয়েছেন। তার না আছে খেলার মাঠ, না আছে তার বন্ধু বান্ধব, মানে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শিশুরা সবচেয়ে বেশি থাকে পরিবারের সঙ্গে, এবং তার পরেই সবচেয়ে বেশি সময়টা থাকে তার বন্ধু বান্ধব, তার স্কুল, তার টিউশন বা তার এডুকেশন সংক্রান্ত বিভিন্ন ইনস্টিটিউশনের সঙ্গে তার যুক্ত থাকে। এবার দেখুন, এইটা কিন্তু সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে সিস্টেমটা। ফলত শিশুদের ক্ষেত্রে কি হচ্ছে না, শিশুদের এই মনস্তাত্ত্বিক যে আঘাতটা নেমে এসেছে, এইটা কিন্তু রিপেয়ার করা ভীষণ টাফ। আর এই মুহূর্তে যদি আমাদের অভিভাবকরা, বাবা মারা যদি মানে সজাগ না থাকে, তাহলে কিন্তু মনস্তাত্ত্বিকভাবে বাচ্চাদের মানসিক অংশটা কিন্তু সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেই। এবং প্রচুর শিশু, আমরা প্রচুর এই সময় যারা কাজ করছি দেখছি যে কি সমস্যা তৈরি হয়েছে, নানান ধরনের সমস্যা। যাই হোক, বাবা মার সম্পর্ক শিশু মনের উপরে কিন্তু সাংঘাতিকভাবে রেখাপাত করে। যেটা জিজ্ঞেস করছেন পলাশবাবু, বলছেন যে বাবা মায়ের মানসিকতা শিশুর বিকাশের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। অবশ্যই বাবা মায়ের সম্পর্ক শিশুর মনে গভীরভাবে রেখাপাত করে। একটু আগে বলছিলাম যে পিতৃতান্ত্রিক আমাদের সমাজ ব্যবস্থায় দেখবেন একই পরিবারে বাবা মা দুজনেই রোজগার করে সংসারে নিয়ে আসছেন, কিন্তু তার বাবা সবসময় সেই পরিবারের উপর কর্তৃত্ব ফলাচ্ছেন। একটা শিশু, সে ছোট থেকে সেটা দেখছে, দেখতে দেখতে সেই শিশুটার মনেও কিন্তু সেই পুরুষতান্ত্রিক সমাজের যে বিষয়, সেটাই কিন্তু তার মনের মধ্যে গেঁথে ফেলে। তো এই মনস্তাত্ত্বিক বিষয়টা সত্যিই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমি এই অংশটা দিয়ে আমি আরেকটা গুরুত্বপূর্ণ একটা জায়গায় আমি বলতে চাই যে এখন তো আমরা দেখছি যে দুটি সন্তানের বেশি নয়, এবং বর্তমানে এই সময় দেখি যে প্রতিটা পরিবারে দুটি নয়, একটি সন্তানের প্রতি আমরা এখন দৃষ্টি নিক্ষেপ করছি। আমাদের এই ভারতীয় সমাজ ব্যবস্থা আমরা দেখছি। তো এইটা করতে গিয়ে কি হচ্ছে না, বেশি নজর দিতে গিয়ে, শিশুর প্রতি বেশি নজর দিতে গিয়ে দেখছি যে আমরা তাদেরকে পরনির্ভরশীল করে তুলছি। যে কিরকম, দেখুন যে একটা শিশু হয়তো তার এখন 12 বছর বা 13 বছর বয়স, তাকে এখন আমি নিজে হাতে খাইয়ে দিচ্ছি, তাকে তার জামাটা পরিয়ে দিচ্ছি, তার প্যান্ট পরিয়ে দিচ্ছি, তাকে নিজে করে সঙ্গে করে স্কুলে নিয়ে যাচ্ছি, তার টিউশনে নিয়ে যাচ্ছি, অর্থাৎ কখনোই শিশুটিকে আমি বড় হবার স্কোপ করে দিচ্ছি না। তাহলে কি হবে, শিশুটা তো আত্মবিশ্বাসী জন্মাবে না। একটা শিশুর তার বিকাশের জন্য প্রথম শর্ত তাকে আত্মবিশ্বাসী হয়ে গড়ে তোলা। তো একটা শিশুর যে আত্মবিশ্বাস তৈরি হবে, এটা তৈরি হওয়ার যদি সুযোগ আমি না করে দিই অভিভাবকরা, তাকে যদি সারাক্ষণ আমি আগলে রাখি, তুই বাচ্চা, তুই এটা পারবি না, তোর এটা কাজ না, তুই রাস্তা চিনবি না, তুই যেতে পারবি না, টিউশনে যাওয়ার পথে ওখানে ওই সমস্যাটা হতে পারে, ইত্যাদি ইত্যাদি, এই যে প্রাতিষ্ঠানিক পূর্বশর্ত আমরা চাপিয়ে দিচ্ছি শিশুটির উপর, এতে করে কি হচ্ছে, তার মানসিক বিকাশ সম্পূর্ণভাবে বিপর্যস্ত হচ্ছে।
তো এইটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে সাংঘাতিকভাবে, যে শিশুকে বড় করে তুলতে গেলে, তার মানসিক বিকাশের জায়গাটাকে বড় করে তুলতে গেলে আমাদের কিন্তু এই জায়গাটা জোর দিতেই হবে। বাচ্চাকে তো ছাড়তেই হবে নানানভাবে, তাকে আত্মবিশ্বাসী হতে করতে দেওয়ার যে জায়গাটা আমাকে করে দিতেই হবে। এবং আমাদের অভিভাবকদের আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে একটা শিশুর মধ্যে শিল্প সংস্কৃতি বোধ জাগ্রত করে তোলা। শিল্প ও সংস্কৃতি বোধ যদি তার ভেতরে তৈরি করতে না পারি, তাহলে তার মানসিক বিকাশ কিন্তু সম্পূর্ণভাবে বিপর্যস্ত হবে। আজকের এই হাইটেক জামানায় দেখবেন একটা শিশু সারাক্ষণ বোকা বাক্সের সামনে তাকে বসিয়ে রেখেছে তার অভিভাবক, সারাক্ষণ কার্টুন দেখছে, সারাক্ষণ টিভিতে সময় দিচ্ছে। এতে করে কি হচ্ছে? তার শৈশবটাই হারিয়ে যাচ্ছে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে মাঠে দৌড়ানোর যে আনন্দ, শৈশবের যে আকাশ দেখার আনন্দ, সেটা তো ওই বাচ্চাটি ওই টিভির সামনে বসে পাবে না কোনোদিনই। তো এইটা আমাদের অভিভাবকদের কিন্তু মাথায় রাখতেই হবে, যে সারাক্ষণ আমি বাচ্চাটাকে টিভির সামনে রাখছি, তার আমি ক্ষতি করছি না তো? আমার অজ্ঞতার ফলে, আমার অজ্ঞানতার ফলে এই শিশুটির শৈশবটা আমি ধ্বংস করে দিচ্ছি না তো? এইটা কিন্তু আমাদের অভিভাবকদের খেয়াল রাখতে হবে। তাকে নানান টিভি দেখুক, টিভি দেখাতে আপত্তি নেই, কিন্তু সারাক্ষণ টিভির মধ্যে তাকে আটকে রাখা ঠিক নয়। তাকে পড়ার পরিবেশ তৈরি করে দিন, তাকে খেলার জায়গা দিন, তার পরিবেশটাকে চেনবার সুযোগ করে দিন, তাকে শিশু সুলভ যে বিভিন্ন ধরনের ম্যাগাজিনগুলো রয়েছে সেগুলো পড়বার সুযোগ করে দিন। সবচেয়ে বড় কথা, শিশুটিকে খোলা আকাশ দিন, খোলা আকাশে তাকে পাঠান, রাতের আকাশে নক্ষত্র তাকে চিনতে শেখান, ভরা পূর্ণিমায় চাঁদ দেখতে শেখান। তবে না শিশুর মনস্তাত্ত্বিক বিকাশ পরিপূর্ণভাবে আসবে। তো এই মানসিক বিকাশের জায়গাটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। বললাম সেখানে বিশ্বপ্রিয়া সাহা লিখছেন, শিশুদের জন্য স্মার্টফোন কতটা ক্ষতি করছে। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এই মুহূর্তে। হ্যাঁ, আমরা জানি যে আজ থেকে 10-15 বছর আগেও ফোন নামক বস্তুটাই ছিল না, শুধু টেলিফোন ছিল। তো আমরা তো এই খুব দ্রুত দেখলাম যে আমাদের এই এত পরিবর্তন চারিদিকে, মুঠোফোন থেকে হঠাৎ করে স্মার্টফোন আমাদের হাতে চলে এলো। এই যে শিশুর যে কি ভয়ানক ক্ষতি করছে, ভাষায় প্রকাশ করা যাবে না। প্রতিদিন, প্রতি মুহূর্তে শিশুরা এই স্মার্টফোনের বলি হচ্ছে। দেখুন, আমাদের একটু আগে যেটা বলছিলাম যে প্রত্যেকটা পরিবারে একটা দুটো সন্তানের প্রতি এত বেশি করে আমরা নজর দিতে যাচ্ছি, ফলত তার আমি শৈশব চুরি করে ফেলছি, তার পরিপূর্ণ বিকাশ ব্যাহত করছি। হঠাৎ করেই দেখুন অনেক অভিভাবক কি করছে না, হঠাৎ করে তার শিশুর হাতে একটা স্মার্টফোন তুলে দিয়েছে। ধরা যাক সেই বাচ্চাটি 10ম শ্রেণীর ছাত্রী বা ছাত্র, বা 11 শ্রেণীর ছাত্র বা ছাত্রী। তার বাবা মা তার হাতে একটা স্মার্টফোন তুলে দিয়েছে। কেন দিয়েছে? যে মারে, তুই তো টিউশন যাচ্ছিস, তো টিউশনটা শেষ হয়ে গেলে আমাকে একটা ফোন করিস, আমি গিয়ে তোকে নিয়ে আসবো। মানে ওই স্মার্টফোন ব্যবহারের বিষয়টা হচ্ছে না শুধু একটা মুহূর্তে যে টিউশন থেকে বাচ্চাটাকে আনতে হবে, বা ধরুন স্কুলে গেছে, স্কুল যখন ছুটি হবে আমাকে একটা ফোন করিস, আমাকে ফোন করলে আমি তোকে গিয়ে নিয়ে আসবো। তো এই ধরনের কাজের জন্য, বা তার বন্ধুর সঙ্গে কথা বলার জন্য, তো টিউশনটা কখন আছে বা মাস্টারমশাই কখন আসবেন ইত্যাদি ইত্যাদি, এইসব ব্যাপারে খুব একটা সামান্য ব্যাপারে তার হাতে এই যন্ত্রটা তুলে দেওয়া হয়েছে। এইবার দেখা যাচ্ছে যে সবার অগোচরেই এই স্মার্টফোনের ব্যবহার
অর্থাৎ সঠিক ব্যবহারের নিয়ম না জেনে যখন একটা শিশু সেই স্মার্টফোনটা ব্যবহার করা শুরু করলো, কারণ আমরা জানি যে এই ইন্টারনেটের দুনিয়ায় সারা পৃথিবীটা উন্মুক্ত, আমাদের হাতের মুঠোই, দুনিয়া মুঠ্ঠিমে যেটা আমরা বলি। তার শিশুর কাছে তার বিরাট প্রাপ্তি, যে সার্চ করলেই সব পেয়ে যায়, সার্চ করলেই সব পেয়ে যায়, কিচ্ছু আর লাগে না। তো এইটা একটা শিশুকে সর্বনাশ করে দিচ্ছে। তা কি কি সর্বনাশ হতে পারে? 1 নম্বর সর্বনাশ, যে দেখুন নানান ধরনের এই মুহূর্তে ইন্টারনেটে গেমের প্রলোভন রয়েছে। এখন তো খুব জনপ্রিয় গেম পাবজি গেম ইত্যাদি ইত্যাদি। আমি বিভিন্ন জায়গায় মোড়ের মাথায় বা খেলার মাঠে বাচ্চা খেলতে গিয়ে দেখছি খেলা বাদ দিয়ে মোবাইল নিয়ে বসে 4-5টা ছেলে এক জায়গায় জড়ো হয়ে তারা কি করছে না খোঁজ নিচ্ছে, কি না সে পাবজি খেলছে। তো এগুলো একটা মারণ নেশা। আবার দেখুন হঠাৎ করে ফেসবুক করা শুরু করেছে একটা শিশু। ফেসবুকে তার কোনো না কোনোভাবে অন্য ছেলের সঙ্গে যোগাযোগ হচ্ছে, তারপরেই নানান ধরনের ক্রাইম তৈরি হচ্ছে। সাইবার ক্রাইমের প্রসঙ্গেও আসবো পরে। সাইবার ক্রাইম তৈরি হয়ে যাচ্ছে। তো এই স্মার্টফোনের ব্যবহার শিশুদের সাংঘাতিকভাবে ক্ষতি করে। আমার তো মনে হয় যেটা আইন করেই বন্ধ করে দেওয়া উচিত, যে 18 বছরের আগে কোনো শিশুর হাতে কোনো প্রকার ফোন দেওয়াই ঠিক নয়। এরকম একটা আইন হওয়া জরুরি। তো যাই হোক, আচ্ছা অনেকক্ষণ ধরে আমি শিশু এই বিষয়টাই বলছি শিশু দিবসে। তো শিশু কাকে বলবো এটা একটু আমাদের ক্লিয়ার হওয়া দরকার, যে শিশুটা কে, হু ইজ এ চাইল্ড। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, হু ইজ এ চাইল্ড। খুব সহজভাবে মনে রাখা দরকার যে অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল ল, a child means every human beings below the age of 18 years. Below the age of 18 years, 18 বছর বয়স পর্যন্ত যে কোনো হিউম্যান বিংসকে আমরা বলবো শিশু। তাহলে এই 18 বছরটা কিন্তু একটা মাপকাঠি। তো এই শিশুদের নিয়ে আজকে শিশু দিবসে আমরা কথা বলছি। তো এই শিশু সংজ্ঞাটা আমাদের ভারতবর্ষে নানান সময় নানান রকমভাবে সংজ্ঞায়িত হয়েছে। তো এই সমস্ত বিভ্রান্তিটা দূর হয়েছে আমাদের 1992 সালে এসে। 1992 সালে এসে ইউনাইটেড নেশনস ফর চাইল্ড রাইটস কমিশন যখন রেকটিফাইড করে আমাদের যখন ভারত সরকার যখন চুক্তিবদ্ধ হয় 1989 সালে, তারপর 1992 সালে যখন আমাদের সংবিধানে গৃহীত হলো যে শিশুর বয়স 18 বছর বয়স পর্যন্ত হলেই তাকে আমরা শিশু বলবো। তো সেটা ইউএনসিআরসির নিয়ম অনুযায়ী আমাদের ভারতেও এটা প্রযোজ্য হলো 1992 সাল থেকে। তো আমি ছোট ছোট করে কয়েকটা পয়েন্টে আলোচনা করি যে কি পয়েন্টসটা কি। যে অল পারসনস বিলো দ্য এজ অফ 18 are children. Childhood is a process through which every human being passes. Number 3, children have different experiences during childhood. Number 4, all children need to be protected from abuse and exploitation. তো why do children need special attention? আবার এই বিষয়টা শিশুদের প্রতি কেন আমরা বিশেষ নজর দেব? শিশু দিবসে দাঁড়িয়ে এই কথাটা বারবার আমাকে এটা বলতেই হবে যে why do children need special attention? হ্যাঁ, এটা দিতেই হবে। Because children are more vulnerable than adults to the conditions under which they live. Hence, they are more affected than any other age group by the actions and inactions of governments and societies. এটা মাথায় রাখতেই হবে। Children are not seen as a people who have a mind
of their own, a view to express, the capacity to make a choice, and ability to decide. একটা মজার কথা যে শিশুদেরকে আমরা কেন পাত্তা দিই না বা সরকার অতটা কেন গুরুত্ব দেয় না, কেন বলুন তো? বিকজ চিলড্রেন হ্যাভ নো ভোটস। শিশুর ভোটাধিকার নেই, সুতরাং তাকে না আমার ভাববার প্রশ্ন নেই। চিলড্রেন হ্যাভ নো ভোটস অর পলিটিক্যাল ইনফ্লুয়েন্স অ্যান্ড লিটল ইকোনমিক পাওয়ার। একটা শিশুর ইকোনমিক পাওয়ারও নেই। টু অফেন দেয়ার ভয়েসেস আর নট হেয়ার্ড। Children are particularly vulnerable to exploitation and abuse. তো এই কারণেই শিশুদের যেহেতু ভোটাধিকার নেই, শিশুদের ইকোনমিক পাওয়ার নেই, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স নেই, তাই শিশুদেরকে নিয়ে আমরা ভাবি না, ভাবার চেষ্টাই করি না। তো হোয়াট আর দ্য চাইল্ড রাইটস? হোয়াট আর দ্য চাইল্ড রাইটস? তো এই বিষয়টা একটু আমরা আলোচনা করি। All people under the age of 18 are entitled to the standards and rights guaranteed by the laws and govern our country and the international legal instruments we have accepted by rectifying them. দেখুন, অনেক আইন রয়েছে শিশুদের সুরক্ষা দেওয়ার জন্য। ভারতবর্ষে প্রচুর আইন রয়েছে। তা আমি মোটামুটি কয়েকটা আইনের কথা বলি। আপনারা সবাই জানেন, রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এলিমেন্টারি এডুকেশন ফর অল চিলড্রেন। 6 থেকে 14 বছর পর্যন্ত প্রত্যেকটা শিশুর শিক্ষার অধিকার সুনিশ্চিত করার আইন তৈরি হয়েছে আমাদের দেশে। Right to be protected from any hazardous employment till the age of 14 years. Article 24 আমাদের সংবিধানে বলছে যে প্রত্যেকটা শিশুর 14 বছর বয়স পর্যন্ত তাকে তার শিশু শ্রমিক হিসেবে সে কাজ করবে না, এটা বলছে। আবার দেখুন, রাইট টু বি প্রোটেক্টেড ফ্রম বিং অ্যাবিউজড অ্যান্ড ফোর্সড বাই ইকোনমিক নেসেসিটি to the entire occupations unsuited to their age of strength. Right to equal opportunities and facilities to develop in a healthy manner and in right to equal opportunities and facilities to development. তো আমাদের সংবিধানই কিন্তু বলে দেয়, রাইট টু ইকুয়ালিটি। আর্টিকেল 14 পরিষ্কার করে বলা আছে রাইট টু ইকুয়ালিটি। আর্টিকেল 15 বলা আছে রাইট এগেইনস্ট ডিসক্রিমিনেশন। আর্টিকেল 21 যদি আমরা দেখি, আর্টিকেল 21 কি বলছে? রাইট টু পার্সোনাল লিবার্টি অ্যান্ড ডিউ প্রসেস অফ ল। আর্টিকেল 23 দেখুন, রাইট টু বিং protected from being trafficked and forced into bonded labor. Article 46, right to weaker section of people to be protected from social injustice and all forms of exploitation. তো দেখুন, আমাদের আইনে কিন্তু প্রচুর কথা এগুলো বলা রয়েছে, এগুলো আছে। তো আমি এই শিশুর সংজ্ঞা বললাম, এবার শিশুর সংজ্ঞার সঙ্গে সঙ্গে আমি শিশুর অধিকারগুলো একটু আমি ছোট ছোট করে আপনাদের সঙ্গে একটু আলোচনা করে নিতে চাই। যে মূলত আমরা যারা এই চাইল্ড সেক্টরে কাজ করি, আমরা শিশুর অধিকারগুলো নিয়ে যখন বলতে যাই, সব জায়গায় আমরা খুব ছোট্ট করে 4টা রাইটসের কথা আমরা বলে থাকি। রাইট টু সার্ভাইভাল, রাইট টু প্রোটেকশন, রাইট টু পার্টিসিপেশন অ্যান্ড রাইট টু ডেভেলপমেন্ট। একটা শিশুর এই 4টা গুরুত্বপূর্ণ স্তম্ভ, এই 4টা গুরুত্বপূর্ণ স্তম্ভের উপরে তার অধিকারগুলো দাঁড়িয়ে রয়েছে। তো রাইট টু সার্ভাইভাল কি? রাইট টু বি বর্ন, রাইট টু মিনিমাম স্ট্যান্ডার্ডস অফ ফুড, শেল্টার অ্যান্ড ক্লদিং, রাইট টু লাইভ উইথ ডিগনিটি,
right to health care, to safe drinking water, nutritious food, a clean and safe environment, and information to help them stay healthy. এই চারটা পয়েন্ট হচ্ছে রাইট টু সার্ভাইভাল। নেক্সট পয়েন্ট, রাইট টু প্রোটেকশন, অর্থাৎ সার্ভাইভ করার পরে তাকে আমার দিতে হবে সুরক্ষা। সুরক্ষাটা কিভাবে দেব? রাইট টু বি প্রোটেক্টেড ফ্রম অল সর্টস অফ ভায়োলেন্স, রাইট টু বি প্রোটেক্টেড ফ্রম নেগলেক্ট, রাইট টু বি প্রোটেক্টেড ফ্রম ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল অ্যাবিউজ, রাইট টু বি প্রোটেক্টেড ফ্রম ডেঞ্জারাস ড্রাগস। তাহলে একটা বাচ্চাকে আমাকে এই এই জায়গাগুলোতে প্রোটেকশন দিতে হবে, এই চারটা জায়গায়। এবার আসি রাইট টু পার্টিসিপেশন। দ্যাট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাইটস, রাইট টু পার্টিসিপেশন। একটা শিশুকে, একটু কেটে গেছিল, যাই হোক, রাইট টু পার্টিসিপেশন, রাইট টু ফ্রিডম অফ ওপিনিয়ন। একটা শিশুর যদি সেই ওপিনিয়ন দেবার ফ্রিডম আপনি তাকে না দেন, তাহলে তার মনস্তাত্ত্বিক বিকাশ কি করে হবে? রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন, রাইট টু ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, রাইট টু ইনফরমেশন, রাইট টু পার্টিসিপেট ইন এনি ডিসিশন মেকিং দ্যাট ইনভলভস হিম অর হার ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি। আর 4 নম্বর রাইটসটা হচ্ছে রাইট টু ডেভেলপমেন্ট। কি করতে হবে? রাইট ডেভেলপমেন্ট কি করে হবে? রাইট টু এডুকেশন, তাকে শিক্ষার অধিকার দিতে হবে। রাইট টু লার্ন, রাইট টু রিল্যাক্স অ্যান্ড প্লে, রাইট টু অল ফর্মস অফ ডেভেলপমেন্ট, ইমোশনাল, মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল। আচ্ছা, আমি বুঝতে পারছি না এটা আমার লাইভটা চলছে কি চলছে না, বন্ধ হয়ে গেল কিনা বুঝতে পারছি না। আচ্ছা, আমার কথা কি শোনা যাচ্ছে? আমি তো ঠিক বুঝতে পারছি না এই মুহূর্তে। হ্যালো, আচ্ছা, কেউ কি বলতে পারবে? আমি এই মুহূর্তে সব চলছে না? ওকে, আচ্ছা, তাহলে আমি আরেকটা পার্টে আসি, যে জায়গাগুলো একটু না বললেও নয়, যে এই যে শিশুর যে অধিকারগুলোর কথা আমরা বলছি, এই অধিকারগুলোর মধ্যে আমি কয়েকটা ছোট ছোট পয়েন্টে আসছি। এই সাইবার ক্রাইমের যে বিষয়টা আসছিল, যে স্মার্টফোনের যে বিষয়টা, সত্যি যে শিশু সুরক্ষা সাংঘাতিকভাবে বিঘ্নিত হয় এই স্মার্টফোনের দুনিয়ায়। কোনো শিশুই আর সুরক্ষিত কিন্তু নেই, কোনো শিশু সুরক্ষিত নেই। কারণ কে কখন কোথায় কিভাবে ইন্টারনেটের গোলকধাঁধায় ফেসে যাবে কেউ আমরা বলতে পারবো না। একটা ছোট্ট একটা কথা বলি, যে একটা ছোট পরিসংখ্যান হিসাবটা এরকম, যে প্রতি 8 মিনিটে ভারতবর্ষে একটি করে শিশু হারিয়ে যায়। প্রতি 8 মিনিটে একটি করে শিশু হারিয়ে যায়। এবং আরেকটা হিসাব, যে প্রতি বছর ভারতবর্ষে প্রায় 60,000 শিশু নিখোঁজ হয়। ভাবতে পেরেছেন? প্রতি বছর ভারতে প্রায় 60,000 শিশু হারিয়ে যায়। কিভাবে হারায়? কোথায় হারায়? কেমন করে হারায়?
এরা হারিয়ে গিয়ে কোথায় যায়? এক বিরাট অন্ধকার দিক। এই হারিয়ে যাওয়া শিশুদের মধ্যে অনেকেই পাচার হয়ে যায়, অনেকেই যৌন নির্যাতনের শিকার হন, অনেককেই ডোমেস্টিক ওয়ার্কার হিসেবে কাজ করানো হয়, অনেকেই সেক্স ওয়ার্কার হিসেবে কাজ করছে। আপনারা জানেন যে বচপন বাঁচাও আন্দোলন ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স 2011 সালে সুপ্রিম কোর্টে একটা মামলা হয়েছিল এই সংক্রান্ত একটা বিষয়ে, যে এত শিশু হারিয়ে যাচ্ছে, কিভাবে হারাচ্ছে, কেন হারাচ্ছে, তার কোনো হিসাব নেই। তো সুপ্রিম কোর্ট বচপন বাঁচাও আন্দোলন ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে যুগান্তকারী একটা সুপ্রিম কোর্ট থেকে রায় বের হয়, যেখানে বলা হচ্ছে যে থানায় মিসিং ডায়েরি নিয়ে কেউ গেলে উইদিন 24 আওয়ার্সের মধ্যে সেটা ওই মিসিং ডায়েরিটাকে এফআইআর কনভার্ট করতে হবে, অর্থাৎ এফআইআর হিসেবে ট্রিট করতে হবে। একটা বাচ্চা হারিয়ে যাওয়ার যদি কোনো অভিযোগ থানায় যায়, 24 ঘন্টার মধ্যে সেটাকে এফআইআর হিসাবে গৃহীত করতে হবে থানাকে। তো এইটা একটা যুগান্তকারী শিশু সুরক্ষার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটা বিশেষ একটা আইন। তো এই এত শিশু হারিয়ে যাচ্ছে, তার মানে একটা পাচার একটা মারাত্মক কিন্তু বিষয়, শিশু পাচার। এবং আমাদের আরেকটা যেটা বিষয়, বাল্যবিবাহ। বাল্যবিবাহটাও কিন্তু একটা মারাত্মক 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 অভিশাপ আমাদের ভারতবর্ষে। আপনারা জানবেন যে সারা পৃথিবীতে ভারতবর্ষ হচ্ছে এমন একটা দেশ, বাল্য বিবাহে ভারতবর্ষ আমরা প্রথম স্থান অধিকার করেছি। তো এটা একটা কি বলবো, এটা এখন আমাদের গর্বের ব্যাপার নাকি অন্য কিছু ভাবতে হবে। এবং ভারতবর্ষে এই যে বাল্য বিবাহ যা হয়, ধরা যাক এক বছরে ভারতবর্ষে প্রায় 36 মিলিয়ন বাল্যবিবাহ হচ্ছে। তো ভারতবর্ষের এই বাল্যবিবাহের অর্ধেক বাল্যবিবাহ সংঘটিত হয় ভারতবর্ষে 5টি রাজ্যে, বাকি অর্ধেক অন্য রাজ্যে। এই 5টি রাজ্য কি কি? উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশ। এই 5টা রাজ্য হচ্ছে বাল্যবিবাহের খনি অঞ্চল বলা যেতে পারে। সবচেয়ে বেশি বাল্যবিবাহ হয়ে থাকে, আমাদের পশ্চিমবঙ্গ তার মধ্যে অন্যতম। যদিও বাল্যবিবাহ প্রতিরোধ সংক্রান্ত একটি কঠোর আইন রয়েছে, দ্য প্রহিবিশন অফ চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006, কঠোর আইন রয়েছে, যেখানে বলা হচ্ছে যারা বাল্যবিবাহ সংগঠিত করবে অপরাধ প্রমাণিত হলে তার 2 বছর জেল, 1 লক্ষ টাকা জরিমানা হবে। তবুও আমরা দেখছি প্রতিদিন ঘন্টায় ঘন্টায় বাল্যবিবাহ হচ্ছে পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। তো আমরা আটকাতে পারছি না। কিছুটা সফল হলেও এখনো অনেক অনেক পথ আমাদের পেরোতে হবে। কারণ যে ডিসক্রিমিনেশন, কন্যা সন্তানের প্রতি যে অবহেলা, এইটা বন্ধ করতে আমাদের অনেক অনেক কাজ করার আছে। মনে রাখতে হবে যে গার্লস আর নট ব্রাইডস, গার্লস আর নট ব্রাইডস, দে আর নট এ কমোডিটি। আমরা তাকে কমোডিটিতে পরিণত করেছি কন্যা সন্তানকে। দে হ্যাভ এভরি রাইট অ্যাজ হিউম্যান বিংস। এই জায়গাটা আমাদের ইনশিওর করতেই হবে। গার্লস আর নট রাইটস, দে আর নট এ কমোডিটি, দে হ্যাভ এভরি রাইট অ্যাজ এ হিউম্যান বিং।
ভাবতে পারেন যে ভারতবর্ষে এখনো 18 বছরের আগে 27% কন্যা সন্তানের বিয়ে হয়ে যায়। 27% কন্যা সন্তানের বিয়ে হয়ে যাচ্ছে 18 বছরের আগেই। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্প আমরা জানি, রূপশ্রী প্রকল্প, সবুজ সাথী, এত ভালো ভালো যুগান্তকারী প্রকল্প থাকা সত্ত্বেও এখনও দেখছি পশ্চিমবঙ্গে প্রতিদিন বাল্যবিবাহ সংঘটিত হচ্ছে। আমরা পারছি না, আমরা এটাকে আটকাতে পারছি না। অর্থাৎ আমাদের এই যে সামাজিক যে অভিশাপগুলো রয়েছে এগুলো দূর করতে হবে, যে করেই হোক সেই জায়গাটা আমাদেরকে অতিক্রম করে আমাদের এগোতেই হবে। দেখুন, আরেকটা প্রসঙ্গ আসি, কন্যা ভ্রূণ হত্যা ভয়ঙ্করতম একটা খেলা, কন্যা ভ্রূণ হত্যা। এই কন্যা ভ্রূণ হত্যায় আপনারা জানেন যে সবচেয়ে বেশি এগিয়ে হরিয়ানা, পাঞ্জাব, এই সমস্ত রাজ্যগুলো। যদিও কন্যা ভ্রূণ হত্যা সংক্রান্ত বা ভ্রূণ হত্যা সংক্রান্ত কঠোরতম আইন রয়েছে, পিএনডিটি অ্যাক্ট 1994, তবুও আমরা দেখছি এখনো ভ্রূণ হত্যা হয়েই চলেছে। কন্যা শিশুর প্রতি অবহেলা এবং কন্যা শিশুর প্রতি যে বৈষম্য, এটা কিন্তু শুরু হয় পরিবার থেকেই এই বৈষম্যের সূত্রপাত। এবং এই কন্যা ভ্রূণ হত্যা ভারতবর্ষে প্রতি বছর লক্ষ লক্ষ কন্যা ভ্রূণ হত্যা হচ্ছে। কারা করছে? আমাদের এই সমাজে যারা রয়েছে তারাই উৎসাহ দিচ্ছি কন্যা ভ্রূণ হত্যা করতে। আচ্ছা, আমি এই কন্যা ভ্রূণ হত্যার ক্ষেত্রে একটা ছোট্ট একটা লেখা পড়ছি, উজ্জ্বল কুমার ওঝার একটা কবিতা, কন্যা ভ্রূণ হত্যা সংক্রান্ত। কন্যা ভ্রূণ কবিতাটার নাম, সেটা একটু পড়ে শোনাই। শিক্ষার আলোয় একই ধ্বংসের লীলা, জন্মের আগেই আজ সর্বনেশে মৃত্যু খেলা। ছোট শিশু কন্যা ভ্রূণ আমি, চাইছি যখন মা ডাকতে আমি। মা আমায় নিয়ে সংশয় এলো তোমাদের মনে, বাবা আর তুমি গেলে ডাক্তার কাকুর ক্লিনে। পরীক্ষা নিরীক্ষা করে যখন সব কিছু পারলে জানতে, তখন বাবা যে চায় না আমায় আর এই পৃথিবীতে আনতে। মা বাবা তোমরাই নিষ্ঠুর হলে শেষে, আমার ইচ্ছেগুলো দিলে ধুলোই মিশে। মা তুমি বাবাকে বলো না একবার, ক্ষতি করব না আমি কোনো দিন বাবার। আমি কি পাবো না তোমাদের আদর, দিও না ঢেকে মুখে আমার সাদা চাদর। কাঁদি বসি মা আমি তোমার গর্ভে, কিছুক্ষণ পরে আমি যাব স্বর্গে। এই পৃথিবী আমি আর চাই না দেখতে, মা বাবা যেখানে চায় আমায় মারতে। এমন পৃথিবীকে নাইবা জানলাম, এমন মা বাবা পেয়ে আমি ধন্য হলাম। একটা খুব বিষাদময় কবিতা কন্যা ভ্রূণ হত্যার উপরে। তো আমি আরেকটা বিষয়ের মধ্যে আসতে চাই, মানে শেষ করব, অনেকক্ষণ ধরে বকবক করছি, যে জুভেনাইল জাস্টিস কেয়ার অ্যান্ড প্রোটেকশন অ্যাক্ট। আমাদের এই শিশু সুরক্ষা দেওয়ার জন্য ভারতবর্ষে এখন সবচেয়ে যেটা মূল হাতিয়ার, জুভেনাইল জাস্টিস অ্যাক্ট, যে এক প্রতিটা শিশুকে সুরক্ষিত রাখবার জন্য সমস্ত দিকগুলো তুলে ধরা আছে, সমস্ত দিক সেখানে ইনশিওর করা রয়েছে। প্রত্যেকটা শিশুর যাতে তার কোনো রকমভাবেই তার অধিকারগুলো ভায়োলেট না হয়, তার জন্য এই যে অ্যাক্ট 2005, এটা আমরা 16, এটা আমরা এখন খুব ভালো মতোই সারা ভারতবর্ষেই চলছে। আরেকটা আলোচনায় করব এখানে, সেটা হচ্ছে পক্সো অ্যাক্ট, অর্থাৎ বাচ্চাদের উপরে যে
নানান সময় নির্যাতন এবং যে ঘটনাগুলো ঘটে, প্রিভেনশন অফ অফেন্সেস ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট, পক্সো অ্যাক্ট, যেটা হয়েছে 2012 সালে একটা খুব কঠোরতম আইন তৈরি হয়েছে, শিশু সুরক্ষা দেওয়ার একটা দিগন্ত এটা একটা। তো তা সত্ত্বেও আমরা দেখি প্রতিদিন এরকম প্রচুর মহিলারা নির্যাতনের শিকার হচ্ছেন, ধর্ষিতা হচ্ছেন। আচ্ছা, এখানে পলাশ সরকার বলছেন বাল্যবিবাহ ও ভ্রূণ হত্যার জন্য নিরক্ষরতাই দায়ী। হ্যাঁ, নিরক্ষরতা অবশ্যই একটা বিষয়, তবু নিরক্ষরতাই সবটা নয়। এই বাল্যবিবাহ ভ্রূণ হত্যার জন্য আমাদের সামাজিক কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেগুলোও খুব ভাববার বিষয়। যেটার মধ্যে একটা অন্যতম হচ্ছে পুরুষতান্ত্রিক মানসিকতা, যে মেয়েরা সংসারের বোঝা, মেয়েরা কিছু পারে না, মেয়েদের দ্বারা কিছু হবে না, মেয়ে এলে তাকে বিয়ে দিতে হবে, বিয়ের সময় প্রচুর যৌতুক দিতে হবে। এই ভাবনা থেকেই কিন্তু কন্যা ভ্রূণ হত্যার প্রতি একটা মানুষের একটা অ্যাটেনশন, এবং বাল্যবিবাহটা ওটার পিছনে কারণ। কারণ একটা মেয়ে বড় হয়ে যাচ্ছে, কোথায় তার নামে গুঞ্জন হবে, তার কোথায় কি হবে না হবে, সুতরাং তার ওই তাড়াতাড়ি বিয়ে দেবো, বাবা তা কন্যা দায় বড় দায়, মাথা থেকে একটা বোঝা নামিয়ে দেবো, এই ভাবনা থেকেই কিন্তু ফটাফট বাল্যবিবাহ সংগঠিত করছে। তবে এটা ঘটনা সত্যি যে এই বাল্যবিবাহটা কোথায় হচ্ছে না, একদম দুস্থ পরিবার, খুবই পোরেস্ট অফ দ্য পোর যে ফ্যামিলিগুলো, সেখানেই কিন্তু বাল্যবিবাহটা সংগঠিত হচ্ছে। নিরক্ষরতায় শুধু নয়, নিরক্ষরতার সঙ্গে আরও অনেক ইন্ডিকেটর রয়েছে যেগুলো দায়ী। আচ্ছা, বিজয় বলছে আরেক জায়গায় যে বাল্যবিবাহ রোধে দেশে আইন রয়েছে, কিন্তু আইনের বলবৎ প্রকৃত অর্থে হয় না। একদমই ঠিক। এর অনেকগুলো দিক রয়েছে। যেমন ধরা যাক একটি বাল্যবিবাহ সংগঠিত হচ্ছে বলে আমাদের কাছে খবর এলো, ধরা যাক বিশেষ করে 1098 এমার্জেন্সি টোল ফ্রি নাম্বার, ভারতবর্ষে এই নাম্বারটা খুব ভালো কাজ করে, শিশু সুরক্ষার একমাত্র হাতিয়ার একটা নাম্বার 1098 টোল ফ্রি নাম্বার। এটা যে কোনো মোবাইল ফোন থেকে 1098 কল করলেই কিন্তু খবর দেওয়া যায়। ধরা যাক এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যন্ত হরিরামপুরে কোনো একটা গ্রামে বাল্যবিবাহ হচ্ছে, রাত্রি 8টায় আপনি জানলেন এবং বিয়েটা সেদিন রাত্রেই হচ্ছে, তাহলে আপনি কি করবেন? আপনি 1098-এ কল করুন, কল করলে এটা কল সেন্টারে কলটা যাবে এবং সেখান থেকে অপারেট হবে এবং বিয়েটা বন্ধ করার একটা উদ্যোগ গ্রহণ করা হবে, এবং হয়ও তাই। হ্যাঁ, কিন্তু সত্যিকারের বাল্যবিবাহ প্রতিরোধ করবার জন্য কতটা সচেষ্ট আমরা, এটা সত্যি আমরা নিজেরাও সন্দিহান। কারণ বাল্যবিবাহ প্রতিরোধ করবার জন্য প্রত্যেকটা জেলায় আইনেই বলা রয়েছে একজন চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অফিসার থাকবেন। এটা আমাদের পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলার যিনি সমাজ কল্যাণ আধিকারিক রয়েছেন, ডিস্ট্রিক্ট সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার রয়েছেন, তিনি হচ্ছেন চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অফিসার। তো এই অফিসারের দায়িত্ব হচ্ছে যে একটিও যাতে তার জেলায় চাইল্ড ম্যারেজ সংগঠিত না হয় সেটা ইনশিওর করা। তো সেটা অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না, তার অনেক দিক রয়েছে, অনেক বিষয় রয়েছে যার ফলে সম্ভব হয় না। এবং দেখুন, যেটা একটু আগে বলছিলাম যে চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অ্যাক্টে পরিষ্কার করে বলা রয়েছে যে যারা বাল্যবিবাহ সংগঠিত করবে তাদের ক্ষেত্রে সাংঘাতিকতম সাজার কথা বলা আছে, যে 2 বছর সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা। তো তারপরেও দেখছি কিন্তু বাল্যবিবাহ হয়েই চলেছে। আমরা কিন্তু প্রকৃত অর্থে সেভাবে আটকাতে পারছি না, এর জন্য আরও অনেক সময় দরকার। আচ্ছা, আরেকটা জায়গায় বিজয় সরকার লিখছে যে নতুন জাতীয় শিক্ষানীতি শিশুর বৌদ্ধিক বিকাশে কতটা কার্যকরী উপযোগী হবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে আমারও কিছু প্রশ্ন রয়েছে। আমারও অনেকগুলো জায়গা মনে হয়েছে যে ঠিক নয়, আবার কিছু জায়গায় মনে হয়েছে যে না ঠিকও। তো যাই হোক, এটা একটা এই আসপেক্টটা একদমই অন্য, নতুন একটা দিগন্ত বা নতুন একটা অধ্যায় শুরু হতে যাবে আর কি। তো সেটা যতক্ষণ পর্যন্ত না ইমপ্লিমেন্ট হওয়া শুরু হবে ততক্ষণ পর্যন্ত বোঝা যাবে না যে এর ক্ষতিকর দিকগুলো কি কি থাকবে বা কি ধরনের সমস্যাগুলো আসতে পারে। তো সব ব্যবস্থারই কিছু তো নেগেটিভ দিক, পজিটিভ দিক থাকেই। তো সেক্ষেত্রে এই মুহূর্তে আমরা সেই নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে প্রচুর প্রশ্ন রয়েছে, সত্যি আমাদের অনেক ভাববার বিষয় আছে আর কি। সেগুলো একটা অন্য প্রসঙ্গে আমরা কখনো না কখনো সেটা আলোচনা করব, আমরা দেখব।
তো পলাশ যেমন লিখছেন যে একটা শিশুর পরিপূর্ণতা বা ম্যাচুরিটি একটা নির্দিষ্ট বয়স দিয়ে বেঁধে দেওয়া কতটা যুক্তিযুক্ত। হ্যাঁ, এটা ঠিকই যে আমারও এই প্রশ্নটা আমারও, যে ধরো 18 বছর কেন? ধরা যায় একটা শিশুর আজকে বয়স 18 বছর 1 দিন, তাহলে সে অ্যাডাল্ট হয়ে গেল। কিন্তু 18 বছরের আগের দিন অর্থাৎ 17 বছর 364 দিন যখন তার বয়স, তখন সে শিশু। তাহলে একদিন আগের ছেলেটি আর একদিন পরের ছেলেটির এর মধ্যে কতটা তার ম্যাচুরিটির পরিবর্তন ঘটলো, বা সত্যি তার একদিনে তার ম্যাচুরিটি চলে আসলো কিনা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এবং কতটা যুক্তিযুক্ত বা যুক্তিযুক্ত কিনা, আসলে একটা তো কোনো মাপকাঠিতে আমাকে যেতেই হবে, কোনো একটা মাপকাঠিতে যেতেই হবে, এবং সেই মাপকাঠিটা 18 বেঁধে দেওয়া হয়েছে এটা সবটা দিক বজায় রেখেই। ধরা যায় একটা 17 বছরের ছেলে বা মেয়ে, একটা 18 বছরের ছেলে বা মেয়ে, একটা 19 বছরের ছেলে বা মেয়ে, এদের যে বৌদ্ধিক স্তর খুব বেশি কিন্তু এদিক ওদিক হওয়ার কথা নয় বা হয় না। অর্থাৎ একটা 17 বছরের ছেলে, একটা 19 বছরের ছেলে বা মেয়ে একই পূর্ণতার মধ্যেই কিন্তু ঘোরাঘুরি করে। কিন্তু কোথাও তো একটা আইনটাকে বাঁধতে হবে, সংজ্ঞাটাকে একটা কোনো জায়গায় স্থির করতে হবে। এটা ধরুন কোনো একটা বা দুটো ব্যক্তি ঠিক করেনি, এটা সারা পৃথিবী, UNCRC কথা একটু বলছিলাম, সেখানেই সিদ্ধান্ত হয় সারা পৃথিবী জুড়ে অনেক 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 গবেষণার পরেই এই জায়গায় গিয়ে সিদ্ধান্ত উপনীত হয় যে শিশুর বয়স আমরা 18 বছরে বেঁধে দেব। তো এর যুক্তিযুক্ত জায়গায় আপনার যে ঠিকই তাই, যে তাতে করে ম্যাচুরিটির কতটা কি এদিক ওদিক হচ্ছে কি হচ্ছে না, এটা ঠিক। আচ্ছা, বিজয় সরকার আরেকটা প্রশ্ন আছে যে এখনো সমাজে শিশু বৈষম্যের শিকার হয়, শিশুদের মধ্যে বৈষম্য দূরীকরণে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? হ্যাঁ, শিশুদের যেটা একটু অনেকগুলো আলোচনা আমি ইতিমধ্যে বললাম, যে নানান ধরনের বৈষম্যের যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে ছেলে মেয়ের ভেদাভেদ, কাস্ট প্রথা, যে সমাজে SC ST OBC এই যে বিভিন্ন কাস্টিজম রয়েছে, লিঞ্চিং রয়েছে, বিশেষ করে উত্তরপ্রদেশ বিহারের মতো জায়গাগুলোতে। তো সেখানে আমাদের বৈষম্যগুলো তৈরি করে দেয় আমাদের এই সমাজই। আচ্ছা, প্রিয়তমা ঘোষ লিখছেন বর্তমান শিক্ষা ব্যবস্থা শিশুদের উপর কতটা ক্ষতিকর প্রভাব ফেলছে পাস ফেল ব্যবস্থা তুলে দেওয়ার ক্ষেত্রে? হ্যাঁ, এটা একটা তো খুব গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই, যে পাস ফেল প্রথা তুলে দেওয়ার ফলে যে আপনারা জানেন যে নতুন করে সরকার কিন্তু আবার ভাবছে যে পাস ফেল প্রথা আবার পুনরায় চালু করতে হবে। তার মানে বোঝা যাচ্ছে যে এটা নিয়ে আমার নতুন করে বলার কিছু নেই।